আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় রফিক ভাই। উপস্থিত আছেন 90-এর গণ আন্দোলনের সময় যাত্রাবাড়ি থেকে বিশাল মিছিল নিয়ে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন আসতেন, ছাত্রদলের সেই সময় যাত্রাবাড়ির সভাপতি, বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আমার সিনিয়র আকমা মুজাম্মেল হক। উপস্থিত আছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রিপন সহ প্রতিনিধি সাধারণ সম্পাদক মহাসেন, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোন, আসসালামু আলাইকুম। আসলে আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন না, ১৪তম জন্মদিন। আমি প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা। আমি মনে করি যে আজকে এই ওদের জন্মদিনে ওদের উপস্থিতি সব কিছু মিলে ওরা অনেক ভালো ভালো কর্মসূচি করে। আজকের এই কর্মসূচিতে অনেক লোকজন উপস্থিত হয়েছে। আমি আজকের এই দিনে আমাদের পুরো বক্তাগণ যে বক্তৃতাগুলি করলেন, আমি আর সেদিকে যেতে চাই না। কারণ হলো বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতা খুবই আমার কাছে মনে হচ্ছে একটা ঘোলাটে অবস্থা। এই ঘোলাটে অবস্থা কারা সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে, বিষয়ে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সেটা হলো, আমরা মনে করেছি লন্ডন বৈঠকের পর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষ যাকে আগামী দিনে এই রাষ্ট্র নির্মাণের জন্য যারা গ্রহণ করে নিয়েছেন, এই আমাদের জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এই দেশের মানুষ আশ্বস্ত হয়েছিল এবং আমাদের এই দেশকে যারা সাহায্য সহযোগিতা করে, IMF থেকে শুরু করে বিশ্বব্যাংক, তারা টাকা ছাড় করা শুরু করেছিল যে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ অচিরে ফিরে আসবে। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত আশ্বস্ত হয়েছিল যে বাংলাদেশে অতি শীঘ্র একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু গত কয়েকদিন ধরে আমরা যে দৃশ্যগুলো দেখছি, যে কথাগুলি আমরা শুনছি বিভিন্ন বক্তাদের মুখ থেকে, সেটি আমরা শোনার জন্য কোনো সময় প্রস্তুত ছিলাম না। ঢাকার পুরান ঢাকা ভাঙড়ি ব্যবসায় তাদের নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে সেখানে সোহাগ নামে একজন নিহত হলো, হত্যাকাণ্ডের শিকার, নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো। আমরা সেই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছিলাম। আমাদের দলের দু একজন ওই ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার কারণে দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, প্রশাসনকে তাদেরকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছিল। আমাদের কোনো আইনজীবী তাদের আইনজীবী হিসাবে কোর্টে দাঁড়াতে চাননি, ঘোষণা দিয়ে বলেছিলেন। তারপরেও কেন স্লোগান হলো, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, দিনের তলে কাওয়া, তারেক রহমানের নামে আরো সব কি আজে বাজে কথাবার্তা। এই সাহস কোথা থেকে পান? কি অপরাধ বিএনপির? তারেক রহমান কি অন্যায় করেছেন তারেক রহমানের বিরুদ্ধে ধরনের স্লোগান দেওয়া শুরু করলেন? স্লোগান দিলেন চাঁদা উঠে পল্টনে চলে যায় লন্ডনে। আরে মূর্খের দল, লন্ডনে টাকা পাঠানো লাগে না। লন্ডনে বিএনপির হাজার হাজার নেতা কর্মী আছে, সেখান থেকে বলছে তারা বিগত আন্দোলনের সময় লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে, যেটা নূর এবং তারেক পরিষ্কার করে বলেছেন। এই মূর্খের দল এতটুকু বোঝে না, এই সমস্ত আজে বাজে স্লোগান দেয়। এরপরে আরেকজন নাবালক একজন রাজনীতিবিদ, উনি বলেছেন কি, জ্যাকের যে খাল এর সাথে লাঙল আরো কিছু বললেন। একবার চিন্তা করলো না কার নামে কথা বলছে, কার বিষয়ে কথা বলছে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম ধরে ওই নাবালক যখন কথা বলে, তখন আমাদের মনের ভিতরে কি হয় বলেন তো? পুরো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়ে না, তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দেয়, জিয়া রহমানের পোস্টার পছন্দ করে তার উপর প্রস্তাব করে দেয়। পরিষ্কার করে বলতে চাই, জিয়া রহমানের পোস্টারকে যারা অবমাননা করেছো, বাড়িয়েছো, ওই ছবি ধরে একদিন উপযুক্ত বিচার জনতা কিন্তু আপনাদের করেই ছাড়বে, এখান থেকে ছাড় পাওয়া
যাবে না, যা মুখে আসে তাই বলেন। আমাদের নেতা, আমাদের দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, তিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ পাক কোনভাবে তাকে বাঁচিয়ে আমাদের মাঝে ফিরে নিয়ে এসেছেন। উনি একজন বিশেষ ক্যাডার, ছাত্র দলের ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি বারবার সংসদ সদস্য হয়েছেন। উনি যখন নির্বাচন করতে পারেননি, ওনার স্ত্রীকে দাঁড়িয়েছেন কঠিন সময়ে 2008 সালে সেখান থেকে নির্বাচিত হয়েছেন। এদেশের মন্ত্রী ছিলেন, বিশেষ ক্যাডার, এবং সবকিছু মিলিয়ে সালাউদ্দিন আহমেদ একটা দর্শনধারী মানুষ। তার সম্বন্ধে কি একজন হাটোয়ারে না পাটোয়ারে কি ধরনের কথাবার্তা সেখানে উচ্চারণ করেছেন। এই কথা বলার বাইরে একবার চিন্তা করলো না আমার যোগ্যতাকে, একবার সালাউদ্দিন আহমেদের হাঁটু পর্যন্ত আপনার যোগ্যতাকে প্রমাণ করে তারপরে তার বিরুদ্ধে বলবেন। যা মুখে আসে তাই বলে যাচ্ছে, যা মুখে আসে যখন যেটা মনে হয় সেটাই তারা বলে যাচ্ছে। একবার ঘোষণা দেন পেয়ার ছাড়া নির্বাচন হবে না। জামাত ইসলামকে বড় দল মনে করতাম, পেয়ার কারা চাবে? পেয়ার একসময় চাইতো কমিউনিস্ট পার্টি, তারা মনে করতো আনুপাতিক হারে নির্বাচন হলে তারা কিছু আসন পাবে। জামাত ইসলাম তো নিজেদেরকে বড় দল ভাবে, রাষ্ট্রের ক্ষমতা আছে তারা মনে করে, তারা পেয়ার কেন চাবে? কালকে তারা সমাবেশ করেছে। কালকে আমি একটা টক শোতে গিয়েছিলাম, সেখানে তার দলেরই একজন পুরাতন নেতার সঙ্গে আলোচনা হলো, আর তিনি ছিলেন। উনি বললেন জামাত ইসলামের যত লোক এসেছে এই তাদের লোক, মেয়েরা ছাড়া এদের আর কোন লোক বাড়িতে কিন্তু নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম বলেন তো আজকে কি বার? উনি বলেছিলেন যে আজকে শনিবার। হ্যাঁ, জামাত ইসলামের মিটিং গুলো দেখবেন শুক্রবার এবং শনিবার করে, কারণ সারা বাংলাদেশে তারা যে চাকরি করে, যারা তাদের ব্যাংক বিমা বিভিন্ন প্রতিষ্ঠান হাসপাতাল সরকারি চাকরি করে, তারা ওই শুক্রবার শনিবার তারা তারিখ দেয়। সারা বাংলাদেশ থেকে যত লোক আছে তাদের তো টাকা পয়সার অভাব নেই, তারা সেখান থেকে তাদের লোকজনকে নিয়ে হাজির করে। এইটি হলো তাদের শক্তি, যে কারণে তারা পেয়ার চাচ্ছে। পেয়ার কমিউনিস্ট পার্টি চাইতো, এখন তারা চাচ্ছে না। এদেশে আরো অনেকগুলি দল আছে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা দ্বন্দ্বকে সম্মান করে, যারা নির্বাচন জিতবে না জানার পরেও তারা একটি নির্বাচন চায়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। আর নির্বাচন কারা চায় না? নির্বাচন তারাই চায় না যারা আজকে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে। কালকে দেখেছেন না, ট্রেনের টিকিট অগ্রিম ট্রেন বুকিং করে রেখেছিল তারা আজকে সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে। সেই জামাত আর বর্তমান যে ছাত্রদের যে দল, ডক্টর ইউনূস সাহেব সম্মানিত ব্যক্তি, আপনি যে ক্ষতিটা দেশের করলেন, এই ক্ষতি আপনার দেশকে যদি একেবারে রাস্তায় যদি আপনার নদী বানায় দেন, বিল্ডিং গুলিকে যদি আকাশ ছোঁয়া করে দেন, তারপর যে ক্ষতিটা আপনি করলেন এই ক্ষতিকে পূরণ হবে? এই ছাত্রদেরকে রাজনীতি দল গঠন করার মধ্য দিয়ে এদেরকে যে রাস্তায় পাঠালেন, বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বেড়ে আসলো। একটা দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেলে সেই অর্থনীতি পুনরুদ্ধার করা যায়, সেই অর্থনীতিকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসা যায়, কিন্তু একটা দেশের শিক্ষা যে ধ্বংস হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হয়ে যায়, তাহলে সেই জাতি আর কোনদিন মাথা উঁচু দাঁড়াতে পারে না। আজকে সেই জায়গায় চলে গেছে। আজকে তাদের মানুষের সামনে মুখোমুখি করেছেন। আজকে মানুষের মুখে যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে চাই, আমরা বিশ্বাস করেছেন এই ছেলেরা একটা সময় আন্দোলন করেছে, তাদেরকে সমস্ত জাতি তাদের পিছনে দাঁড়িয়েছিল, তাদের কথা মতো আন্দোলনে নেমেছিল, রাস্তায় জীবন দিয়েছে। কত রিক্সাওয়ালা শ্রমিক, কত টেম্পো চালক, কত বাদাম বিক্রেতা, চানাচুর বিক্রেতা, তারা জীবন দিয়েছিল। আজকে তাদেরকে বাদ দিয়ে তারা ছাত্ররা রাজনীতি করতে নেমেছে। সেই সমস্ত ভাইদের কি অবস্থা? আজকে তো তারা বলে, তারা সংবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল, তারা বলে তোমরা যে এমপি হবে, মন্ত্রী হবে, এই জন্য তো সেদিন আমাদের বলো নাই, তাহলে তোমাদের পেছনে যেতাম কি না যেতাম আমরা ভেবে দেখতাম। তোমরা গেই উপদেষ্টা হয়ে মন্ত্রীর পদমর্যাদা নিয়ে ফ্লাক্স চালিয়ে যাবে, এই কারণে তো সেদিন আমরা আন্দোলনে যাই নাই। এত বুদ্ধি কোথায় ছিল? আজকে জামাত ইসলামকে বলতে চাই, এত বুদ্ধি কোথায় ছিল? এই পেয়ার সিস্টেম তো গোলাম আজম প্রথম বলেছিলেন, দেশে গোলাম আজম তো এতদিন পরে হঠাৎ করে এই পেয়ার নিয়ে মাঠে নামলেন কোন কারণে? তার মানে আজকে ঘোষণা দিয়েছেন চরমনায়, উনি বলেছেন কথাই যে কথা আসে, আমাদের নেতা জনাব তারেক রহমানকে যেভাবে নির্যাতন করেছিল পৃথিবীর ইতিহাসে এইরকম নির্যাতন ইতিহাস কোনদিন নেই। দেশের মহান দেশ স্বাধীনতা তিনি ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন বীরুত্তম দেশ সন্তান, এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, তাকে নির্মম নির্যাতন করে উপর থেকে ফেলে দিয়ে তার হার ভেঙে হলো। আপনি সহযোগিতা দেখাবেন, সারা বাংলাদেশের মানুষ সহযোগিতা জানায়। আর ওই চরমনার কি বললেন?
এই যে দীর্ঘদিন আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য আনন্দ করেছে। এই সরকার হাতছান ব্যক্ত করা হলো, আপনি সেই কিভাবে বলেন গ্রহণ যদি ভালো মন্ত্রী হতো তারা আবার মহান আমি মনে করি বলি আপনাকে প্রশ্ন করে আপনি খারাপ বলছেন কথা বলার সময় হুঁশ করে কথা বলেন না, তাই